2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রথম আলোচনা শুরু হয়। তবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সেই আলোচনা খুব বেশি দূর এগোয়নি। 2014 সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে ইসলামী ব্যাংকের পরিবর্তনের দাবিটি জোরালো হয়। নিবিড় তদারকির উদ্দেশ্যে 2016 সালে ব্যাংকটিতে 4 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে আলোচনা শুরু হয় ব্যাংকটির মালিকানা কারা নেবে তা নিয়ে। ব্যাংকটিতে অ্যাসালম গ্রুপের ঋণ থাকায় আলোচনায় আসে বেক্সিমকো গ্রুপের নাম। পরে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে অ্যাসালম গ্রুপই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এই মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। এই মালিকানা বদলের বিষয়ে 2017 সালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয় 2017 সালের 5 জানুয়ারি পরিবাগের বাসায় ছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। ভোরের দিকে হঠাৎ করেই তার সঙ্গে দেখা করতে আসেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। জানান তাকে তাদের সঙ্গে যেতে হবে। তবে আব্দুল মান্নান একাই নন, একই দিন ভোরে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার ও ভাইস চেয়ারম্যান আজিজুল হককে। কচুক্ষেতে ডিজিএফআই কার্যালয়ে তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। সেদিন রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন সরকারের সাবেক সচিব আরাস্তু খান। এর আগে তিনি অ্যাসালম গ্রুপের মালিকানাধীন কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এভাবে রাতারাতি বদলে যায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করেন গোয়েন্দা সংস্থাটির তৎকালীন কিছু শীর্ষ কর্মকর্তা। ক্ষমতায় তখন শেখ হাসিনার সরকার। ওপর মহলের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংক বাংলাদেশকে জামায়াতমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করে সংস্থাটি। 2017 সালের 5 জানুয়ারি অ্যাসালম গ্রুপ আরাস্তু খানকে 3 বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান পদে নিয়োগ করলেও তিনি 1.5 বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেন। জানা যায় ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরুতে সরাসরি ঋণ নেয়নি গ্রুপটি, বরং গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে 3.5 কোটি টাকা জমা রাখে ইসলামী ব্যাংক। সেই আমানতের মেয়াদ ছিল 3 মাস। তবে বছর পার হলেও সেই টাকা ফেরত পায়নি ইসলামী ব্যাংক। এ নিয়ে আরাস্তু খানের সঙ্গে সাইফুল আলমের কথা কাটাকাটি হয়। এরপরই 2018 সালের 26 এপ্রিল পদত্যাগ করেন আরাস্তু খান। এই বিষয়ে আরাস্তু খান বলেন, উচ্চ পর্যায়ের ইচ্ছায় ব্যাংকটির দায়িত্ব নিলেও আমানতের টাকার অনিয়ম করতে আমি রাজি ছিলাম না। গ্রুপটি অন্য ব্যাংকে টাকা নিয়ে গেলে তা ফেরত দেয়নি। এজন্য আমি ব্যাংকটির দায়িত্ব ছেড়ে দিই। তবে ব্যাংকটিতে নারী ও হিন্দুদের নিয়োগ দিয়ে সংস্কারের সূচনা করেছিলেন বলে জানান সাবেক এই সচিব। 2017 সালে ইসলামী ব্যাংকের মালিকানা যখন পরিবর্তন হয় তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির। তার মেয়াদ শেষে 2022 সালের জুলাইয়ে গভর্নর হিসেবে যোগ দেন আব্দুর রৌফ তালুকদার, যাকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। এই 2 গভর্নরের মেয়াদে ব্যাংক লুটে অ্যাসালমকে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক। তাদের সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয় ও গুলশানে গভর্নরের বাসভবন গভর্নর হাউস হয়ে উঠেছিল অ্যাসালম গ্রুপের মালিক ও কর্মকর্তাদের বিচরণ ক্ষেত্র। অ্যাসালম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার আগে ইসলামী ব্যাংকের 50% বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল। এখন যা কমে 13% নেমেছে। অ্যাসালম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা, ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গ, শেখ আহমেদ সালে জামজুম, শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব, আল রাজি গ্রুপ, কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস, সৌদি কোম্পানি আরবসাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান। এছাড়া স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান বায়তুল শরীফ ফাউন্ডেশন, ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো শেয়ার ছেড়ে দিয়েছে। দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামাত সমর্থিত প্রতিষ্ঠানও রয়েছে।
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মূলধন 10,414 কোটি টাকা। ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডেড 1,562 কোটি টাকা ও নন ফান্ডেড ঋণ 1,042 কোটি টাকা দিতে পারে। সব মিলিয়ে ব্যাংক থেকে একটি গ্রুপের ঋণ হতে পারে 2,604 কোটি টাকা। তবে ঋণের নামে অর্থ বের করতে অ্যাসালম গ্রুপ একাধিক ব্যবসায়ী গ্রুপ তৈরি করেছে, ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলেছে। এক সময় আমদানি রপ্তানি ও প্রবাসী আয় দেশে আনার সেবা দিয়ে গ্রাহক আস্থার শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে অন্তত 50,000 কোটি টাকা লুট করে অ্যাসালম গ্রুপ। ঋণ হিসেবে নেওয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বড় এই ব্যাংক। প্রসঙ্গত, অ্যাসালম পরিবারের সদস্যরা বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুর ও অন্যান্য দেশের নাগরিকত্ব নিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাসালম পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রুপটির অনেক কর্মকর্তা কর্মচারীও দেশ ছেড়ে পালিয়েছেন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।